মারছে, নিঃশ্বাস বন্ধ করে ওরা যেন 10 মিনিট ঝুলায় রাখে। টাইমটা দেখতেছি আপনার ছেলে মারাই গেছে। ওকে দাদি আমার না আম্মু না ঘুমাইলে খালি মার। ওই তো ডাইনি, ওই তো ডাইনি। 2023 সালের 5 ফেব্রুয়ারি সকাল 11:44। ঢাকার পশ্চিম ধানমন্ডির 32/1 নম্বর বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসার ভাড়াটিয়া রেশমা খাতুন তার একমাত্র ছেলে সায়েমকে নিয়ে বাসায় ঢুকছেন। সায়েমের হাতে একটি চিপসের প্যাকেট, আর সে চিপস খেতে খেতে খুশি মনে মায়ের সঙ্গে ঘরে ঢুকে পড়ে। ঠিক 2 ঘন্টা পর দুপুর 2টার দিকে রেশমাকে আবার বাসা থেকে বের হতে দেখা যায়। এবার সে সোজা পাশের বাসার প্রতিবেশী নার্গিস আক্তারের কাছে যায়। নার্গিসকে গিয়ে সে জানায় ছেলেটা ঘুমিয়েছিল, কিন্তু এখন আর নড়ছে না, কোনো কথাও বলছে না। নার্গিস তাকে বোঝায় হয়তো গভীর ঘুমে আছে, ভালো করে ডাক দাও, উঠবে। কিন্তু রেশমা কান্না জড়ানো কণ্ঠে বলে, আমি অনেকবার ডেকেছি, নাড়াচাড়া করেছি, কিছুতেই সাড়া দিচ্ছে না। রেশমার কান্না দেখে নার্গিস উদ্বিগ্ন হয়ে ওঠে এবং নিজেই রেশমার সঙ্গে ঘরে যায়। বিছানায় নিথর পড়ে থাকা সায়েমকে দেখে নার্গিস তার শরীর ছুঁয়ে দেখে শরীর ঠান্ডা, কোনো শ্বাস-প্রশ্বাস নেই। সে রেশমাকে জানায়, তোমার ছেলে বোধহয় মারা গেছে। রেশমা তখন নার্গিসকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তার কান্নার শব্দে আশেপাশের আরও প্রতিবেশীরা ছুটে আসে। রেশমা বারবার বলতে থাকে, এখন আমি ওর বাবাকে কি বলবো, আমি ওর বাবাকে কিভাবে জানাবো। এক প্রতিবেশী ফোন করে মাহবুবুল ইসলামকে খবর দেন। মাহবুবুল পেশায় একজন বাস ড্রাইভার, কখনো কখনো প্রাইভেট গাড়িও চালান। ফোনে জানানো হয়, আপনার ছেলের শরীর খারাপ, দ্রুত বাসায় চলে আসুন। মাহবুবুল তখনও জানতেন না কি ঘটেছে। নিজের একমাত্র সন্তানকে তিনি অসম্ভব ভালোবাসতেন। খবর পেয়েই সব কাজ ফেলে দ্রুত বাসায় ছুটে আসেন। ঘরে ঢুকেই দেখেন তার ছেলের নিথর দেহ। স্ত্রীর মতো সেও কান্নায় ভেঙে পড়ে। কিন্তু মৃতদেহ জড়িয়ে কাঁদার সময় সে খেয়াল করে ছেলের পেট ফুলে গেছে, নাকে জমাট রক্ত, মুখ ও গলায় আঘাতের চিহ্ন। মাহবুবুলের মনে তখন এক অন্ধকার সন্দেহ উঁকি দেয়। সে স্ত্রী রেশমাকে প্রশ্ন করতে থাকে, কিভাবে হলো? রেশমা উত্তর দেয়, হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে। তখনই মাহবুবুল খেয়াল করে রেশমার হাতেও নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। এবার আর তার সন্দেহের অবকাশ থাকে না। সাথে সাথেই সে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পর মাহবুবুল জানায়, আমার স্ত্রী আমার ছেলেকে হত্যা করেছে। সাধারণত কেউ বিশ্বাস করতে চায় না একজন মা তার সন্তানকে হত্যা করতে পারে, কিন্তু এবার অভিযোগটি কোনো বাইরের ব্যক্তি করেনি, নিজ সন্তান হারানো পিতা নিজেই করছে। পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে। দেখা যায় সকাল 11:44 থেকে দুপুর 2টার মাঝে রেশমা প্রায় 8-10 বার বাসা থেকে বেরিয়ে আসে, আশেপাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর আবার বাসায় ফিরে যায়। এই সময়ে বাসায় বা বাসা থেকে আর কেউ বের হয়নি বা প্রবেশ করেনি। ফলে পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায়, যদি সায়েমকে কেউ আঘাত করে থাকে তবে সে রেশমা ছাড়া আর কেউ হতে পারে না। পুলিশ মাহবুবুলকে সঙ্গে নিয়ে রেশমাকে জেরা করতে শুরু করে। রেশমা বুঝে যায় সে আর নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। সে স্বীকার করে, তবে অনুরোধ করে যেন মাহবুবুল ঘর থেকে বেরিয়ে যায়। তার সামনে সে কিছু বলতে পারবে না। মাহবুবুল বাইরে গেলে রেশমা পুলিশকে স্বীকার করে, বাসায় আসার পর ছেলে গোসল করে ঘুমিয়ে পড়ে। সেই ঘুমের মধ্যেই আমি বালিশ দিয়ে তার মুখ চেপে ধরি। টানা 5 মিনিট পরে মায়া হয়েছিল ছেড়ে দিই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে তখনই শেষ নিঃশ্বাস ফেলেছে। এখন প্রশ্ন উঠে, একজন মা কিভাবে এমন কাজ করতে পারে? ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, প্রতিটি অপরাধের পেছনে একটা মোটিভ থাকে। কোনো অপরাধ মোটিভ ছাড়া হয় না, যদি না অপরাধী হয় একজন সাইকোপ্যাথ। তাহলে কি রেশমা সাইকোপ্যাথ? এই নির্মম কাহিনীর পেছনের কাহিনী শুরু হয় 2014-15 সালের দিকে। মাহবুবুল তখন পরিবারের সম্মতিতে বিবাহ করেন সালমা নামের এক তরুণীকে। তাদের সংসারে জন্ম নেয় একটি ছেলে। সালমা ও মাহবুবুল ছিলেন সুখী দম্পতি, তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। কিন্তু সুখের সেই দিন বেশি দিন স্থায়ী হয়নি। হঠাৎই সালমা জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তখন ছোট্ট ছেলেকে নিয়ে মাহবুবুল একেবারে অসহায় হয়ে পড়েন। পেশায় ড্রাইভার হওয়ায় তাকে সারাদিন বাইরে থাকতে হতো, ফলে ছেলেকে দেখার মতো কেউ ছিল না। শেষমেশ সে ছেলেকে তার বোনের কাছে দিয়ে দেন। কিন্তু ছেলে বাবাকে ছাড়া থাকতে পারত না, সারাদিন কাঁদত, ফিরে যেতে চাইত বাবার কাছে। কয়েক মাসের মধ্যেই ছেলেকে ফিরিয়ে আনতে বাধ্য হন মাহবুবুল। কিন্তু সমস্যাটা থেকেই যায়।
বাইরে কাজ, ঘরে শিশু সন্তান। কি করবেন বুঝে না পেরে সিদ্ধান্ত নেন আবার বিবাহ করার। তিনি বিবাহ করেন তার মৃত স্ত্রী সালমার খালাতো বোন রেশমাকে। রেশমার আগেই একটি সন্তান ছিল, তার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ায় সন্তানটি তার কাছেই ছিল। বিবাহের সময় তারা দুইজন একমত হন একজন আরেকজনের সন্তানকে নিজের সন্তানের মতোই দেখবেন। শুরু হয় নতুন সংসার। সংসার চলছিল মন্দ নয়, কিন্তু মাহবুবুল প্রাক্তন স্ত্রী সালমার স্মৃতি ভুলতে পারেননি। সালমার শেষ ইচ্ছা ছিল তার ছেলে যেন হাফেজ হয়। সেই ইচ্ছা পূরণের লক্ষ্যে মাহবুবুল তাকে একটি মাদ্রাসায় ভর্তি করান। ছেলের প্রতি মাহবুবুলের ভালোবাসা ছিল অকুণ্ঠ, যেটা চাইতো সেটা দিতেন। রাতে ছেলেকে বুকে জড়িয়ে ঘুমাতেন। এদিকে রেশমা সংসারে এসেও নিজের সন্তানকে আনেননি, অ্যাডজাস্ট করার জন্য সময় নিচ্ছিলেন। একদিন তিনি তার সন্তানকে ঢাকায় আনেন কিছুদিনের জন্য। মাহবুবুলকে অনুরোধ করেন জামা কিনে দিতে। মাহবুবুল বলেন হাতে টাকা নেই। রেশমা কষ্ট পান। তিনি বুঝে ফেলেন মাহবুবুল তার সন্তানকে মেনে নিয়েছেন কথায়, মন থেকে নয়। পরবর্তীতে সায়েম পাঞ্জাবি চায়, মাদ্রাসায় পড়ে দোয়া করবে বলে। সে এখনও তার মৃত মায়ের কথা ভুলতে পারেনি। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী রেশমা প্রায়ই সায়েমের সঙ্গে দুর্ব্যবহার করতেন, শারীরিক নির্যাতনও করতেন। সায়েম নানাভাবে বলতো, আম্মু না ঘুমালে মারে, দাদি আম্মু না ফোন দিলে আমাকে ফোন দেয় না। এখানে স্পষ্ট হয় রেশমা তার সাতমা এবং মাহবুবুলের সন্তানকে মনের ভিতর থেকে মেনে নেননি। রেশমা অনুভব করেন মাহবুবুল তাকে সময় দিচ্ছে না, সব ভালোবাসা ছেলের প্রতি। এই উপেক্ষা ও ঈর্ষা একসময় জেদে পরিণত হয়, আর এই জেদের বলি হয় মাত্র ৮ বছরের শিশু সায়েম। ঘুমন্ত অবস্থায় তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। প্রথম আলোর এক রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের প্রথম ১০ মাসে বাংলাদেশে ৪৮২টি শিশু অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, যার মধ্যে ২১৭টি শিশু খুনের শিকার, যার মধ্যে ৩২টি ছেলে শিশু। এগুলো রেকর্ডেড ডেটা, বাস্তবে হয়তো সংখ্যাটি আরও ৩ গুণ বেশি হতে পারে। একজন ব্যক্তির কথায় জানা যায় তার ৬ বছর বয়সে চাচাতো ভাই তাকে একাধিকবার নির্যাতন করত। একদিন ব্লিডিং হওয়ার পর মাকে বললে মা বলেন স্বপ্ন হয়েছে, ভুলে যাও। এই সব ঘটনা কোথাও রিপোর্ট হয় না। ফিরে আসি মূল ঘটনায়। রেশমা আদালতে নিজের দোষ স্বীকার করেছে। সম্ভবত তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। এভাবেই শেষ হয় সায়েম হত্যা মামলা।